everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. আমরা কিসের fans? আমরা movie fans, TV show fans, streaming show fans. And I'm so happy that Farouk is finally back. Welcome back, Farouk. It's been a Hey guys. long, hard year for all of us. আমার কিছু হয় নাই, but it was hard for me because it was hard for you. It's still very hard for Alif. তোর জন্য it's very hard. So we've had a very difficult year as Geek Myth. সো অনেকেই জানেন যে ফারুকের আম্মার শরীর খারাপ ছিল এবং আন্টি কয়েকদিন আগে তিনি ইন্তেকাল করেন। সো ফারুক, if you just want to talk about it. I just want to reach out to there are a lot of people. আমরা সাকিব কিছুদিন পর পর আমরা স্পেশালি এই নিউ ইয়ার্স এর টাইমে সবসময় কিন্তু আমরা এসে একটা কথা প্রত্যেকবার বলি যে নিউ ইয়ার শোর সময় যে this is our little family and we love getting our family together. And I just want to reach out to those people in the family who reached out to me over the last couple of days. And it doesn't matter what you said, how you said it, but the fact that you reached out. আমি এর আগে যখন এইসব সিচুয়েশন অন্য মানুষদেরকে দেখতাম তখন আমি ভাবতাম যে কি বলা লাগবে, না বলাই ভালো, ওদের কষ্ট থাকে আমি কিছু বলে দূর করতে পারবো না, সো চুপচাপ এড়াই যাই। আই এম শিওর দে উইল আন্ডারস্ট্যান্ড। বাট এইবার আমি যেটা বুঝলাম যে আসলে কিন্তু কিছু বলে এমন না যে কেউ এমন কিছু বলছে যেটা বলে আমার খুব শান্তি লাগছে, বাট the fact that people reached out, the fact that people showed that they were there for us, it just means a lot. So I wanted to thank all of you. আর তুই যেটা বললি যে 2022 সালটা is possibly going to be the worst year of my life. আর এই যেটা মানে ইভেন কন্টেন্ট ওয়াইজ it really wasn't a year যে সবে আর কি কন্টেন্ট দেখে আমরা খুব চিল্লাচিল্লি করতে পারবো। সো বাজে কন্টেন্ট হোক কি বাজে বছর হোক, সবসময় it always pays when you have your friends and families get together to celebrate and talk about it. So এই জন্য তুই যখন বললি না যে চল দোস্ত টপ 10 টপ 20 বাদ দেই, worst of the year best of the year বাদ দিয়ে let's just talk and just আড্ডা মারি, I just thought that that's something that would really be something that I'd appreciate at this point. So that's why I'm back here with you again. Miss you guys a lot. Love the shows. And I also want to tell everyone যে it's not an easy thing. Shakib যে এই কয়েক গত এপিসোড ধরে যে নিজে একলা চলরে অবস্থায় টেনে নিয়ে যাচ্ছে, it's something that Alif and I really appreciate. It's not an easy thing for him to do it on his own week after week. আমি আর আলিফ দুজনই সাকিবকে কিন্তু কিছু বলি নাই যে কখন ফেরত আসবো, কি করব, ওকে কিছু ভাবে সাপোর্ট করবো কি না করবো, বাট হি ইজ অলওয়েজ বিন देयर ফর আস। সো সাকিব, থ্যাংক ইউ সো মাচ ফর বিং देयर ফর আলিফ and myself and of course the Geek Myth year. No, this is something that's special to the three of us, and আমরা তো চারজন শুরু করছিলাম, জিবরান, আলিফ, তুই, আমি। And Jibran তো no longer part of us, but you know it was a magical times যখন আমরা শুরু করছিলাম। Yeah. Even now আমি রিসেন্টলি এই চিটাং একটা শো করলাম উইথ ক্রিপ্টিক ফেট, অ্যান্ড ওখানে আফটার দ্য শো ইউজুয়ালি যেটা হয় যে শোয়ের পরে পিপল হু লাভ ক্রিপ্টিক ফেট দে কাম এন্ড টেক পিকচার্স, ছবি টবি নেয়। সো তখন এসে অনেকে ছবি দিচ্ছে আর বলছে ভাই আপনার মুভি শোটা খুব পছন্দ করি, চালায় যান। এটা আই ওয়াজ টেকেন, আই ওয়াজ ভেরি সারপ্রাইজ। তারপরে আবার কয়েকজন এসে বললো যে ভাই বই নিয়ে একটা শো করেন, বুকডন নামটা মনে নেই ওদের, বই নিয়ে একটা শো করেন, ওরা থামাই দিচ্ছেন কেন, ওটা তো ভালো লাগে। So I'm like, damn man, মানে you because আমরা তো আমাদের আছে না যে ছোট্ট স্টুডিওতে, তুই তো বাসায়, আমি আমার স্টুডিওতে বসে আছি, and thanks to modern technology আমরা বাসায় বসেই ব্রডকাস্টিং টু দ্য ওয়ার্ল্ড, মানে এখনকার জেনারেশন আসলে বুঝে না যে ব্রডকাস্টিং টু দ্য ওয়ার্ল্ড হোয়াট এ ম্যাজিক। এটা কিন্তু হ্যারি পটার লেভেলে ম্যাজিক, এটা লর্ড অফ দ্য রিংস লেভেলে ম্যাজিক। আগে কিন্তু সরাসরি সম্প্রচার করতে হলে তোমার গভর্নমেন্ট পারমিশন, এই ভ্যান টেকনোলজি, স্যাটেলাইট, কত কিছু করতে হতো। এখন কি ইউটিউব স্ট্রিমিয়ার নিয়ে বসে এই ফারুক একটা লিঙ্ক পাঠা, আলিফকে একটা লিঙ্ক পাঠা, ওয়ের অন। এনিওয়ে, সো এটা করছি। সো আমরা আসলে বুঝি না যে বাইরে এটা ইম্প্যাক্ট কি হচ্ছে। সো ভালো লাগে যে যখন যাই তখন ক্রিটিফেট শোতেই লোকজন এসে বলে যে ভাই এটা চালায় যান। সো ওইটাই। সো আমি জানি ইউ গাইজ আর নট হিয়ার নট বিকজ ইউ ওয়ান্ট টু বি হিয়ার বাট বিকজ ইউ কান্ট বি হিয়ার। সো আই থট আমারও মাঝে মধ্যে করতে ইচ্ছা করে না বিকজ I didn't like what was happening to you guys. So তখন আছে না যে তোরা কষ্টে আসছিস, আমি মাঝখানে hey guys welcome to Geek Myth, এটা ওই প্রফেশনালিজমটা নাই। বাট আমি চেষ্টা করতেছি, আসলে ওই প্রফেশনালিজমটা লাগবে আসলে। মানে আমরা যেরকম আছে না যাই হয় আমরা অফিস করি, সো ওই প্রফেশনালিজমটা লাগবে। সো আশা করি এখন থেকে, মানে ইনফ্যাক্ট লাস্ট কয়েক সপ্তাহ ধরে I was very busy with work, আমাদের রিসেন্টলি রবি পিচ হলো, and I was very busy with the band। তারপর আমি চেষ্টা করছি যে গিক পিট শোটা থার্সডেতে, সানডেতে না হলে স্যাটারডেতে, এভাবে করে শোটা কিন্তু একটা রেগুলারিটিতে আবার ফেরত আনতেছি।
So I think we need to be like that, and we will be like that, inshallah. And তুই তো ফেরত চলে আসলি, ইনশাল্লাহ আলিফও আর কয়েক মাসের মধ্যে ফেরত চলে আসবে। সবাই আলিফের জন্য দোয়া করবেন। ও একদম ভালো নেই। ফেসবুকে যারা আলিফকে ফলো করেন দেখেন যে সে অনেক পজিটিভ ছবি দেয়। দ্যাট ইজ বিকজ আলিফ ইজ ভেরি পজিটিভ। আলিফের Yeah. ছোটবেলা থেকে সে খুবই খুবই মানে শি ইজ দ্য স্ট্রংগেস্ট পারসন আই নো। সে Yeah. সবসময় একটা পজিটিভ আউটলুক দেওয়ার চেষ্টা করে, সে নেগেটিভিটি নিয়ে বসে থাকতে চায় না। এর জন্য ফেসবুকে সে নিজেকেও পজিটিভ করার জন্য, সবার সাথে পজিটিভিটি শেয়ার করার জন্য খুব হাস্যজ্জ্বল ছবি টবি দেয়। কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করে যে মাঝে মধ্যে খুবই কষ্টের কিছু পোস্ট দেয়। তো যেটা বলি যে আলিফ কিন্তু একদম ভালো নাই, ও একদম ভালো নাই, ওর শরীরের অবস্থা একদম ভালো না। ট্রিটমেন্টের মধ্যে আছে, আশা করি ট্রিটমেন্টটা শীঘ্রই ওকে ভালো করে তুলবে। সবাই প্লিজ দোয়া করি। ওয়েল, এই যে এই ইন্ট্রোটাই সামস আপ আমাদের 2022, যে কেন আমরা 2022 নিয়ে বেস্ট অফ 2022, ফেভারিট টিভি শোজ, ফেভারিট এটার মধ্যে আমরা যাচ্ছি না। কারণ 2022 আমার পার্সোনালি কিছু হয় নাই, বাট আমার দুইটা বেস্ট ফ্রেন্ড আর গোয়িং থ্রু শিট। সো উই ডিসাইডেড যে বেস্ট অফ ওয়ার্স্ট অফ ওটা আমরা করবো না। আমরা ইনফ্যাক্ট আমি ফারুককে বলতেছিলাম যে আমি এই বছরের বেস্ট মুভিজ, ওয়ার্স্ট মুভিজ এই লিস্টগুলো দেখছিলাম ইন্টারনেটে, দেখি যে মোটামুটি অর্ধেকই আমরা দেখি নাই ফারুক। মানে তুই, আলিফ, তোরা তো তোদের লাইফ তো মানে জাহান্নাম ছিল, আমার তো রিলেটিভলি নর্মাল, আমিও কিছু দেখি নাই। মানে এই বছর আমরা আসলে তিনজন মিলে কিছুই দেখি নাই। কারণটা তো বললাম, কারণটা বিকজ উই ওয়ার অল গোইং থ্রু লট। সো এই জন্য আসলে বেস্ট অফ, কারণ এত কিছু না দেখে বেস্ট অফ 2022 বলার সাহসটা আমাদের নাই। আমরা খুবই কম জিনিস দেখছি। মানে ইউজুয়ালি ফারুক কিন্তু এই সময় অস্কারের মধ্যে অস্কার ওয়ার্ড দিয়ে 5টা ফিল্ম আমি দেখে ফেলি। Yeah. এবার আমি অস্কার লিস্টের মাত্র একটা ফিল্ম দেখছি, একটা না 2টা ফিল্ম দেখছি আর কি। সো এই জন্য আমরা বেস্ট ওয়ার্স্ট করছি না। যেটা আমরা চাই যে আপনারা যারা যে যেখান থেকে দেখছেন, আমার প্রোফাইল থেকে, গিক মিথ পেজ অথবা গ্রুপ থেকে, ক্রিপ্টিক ফেক পেজ অথবা গ্রুপ থেকে, আমাদের মধ্যবনী ইউটিউব চ্যানেল জিএমএক্স অফিসিয়াল থেকে, এবং যারা ঢাকা, নারায়ণগঞ্জ, চিটাগাং, রাজশাহী, নাটোর, খুলনা, যশোর, যেখান থেকে, হেমায়তপুর, যেখান থেকে দেখছেন, বাংলাদেশের বাইরে, অস্ট্রেলিয়া, কানাডা, লন্ডন, মালয়েশিয়া, মিডল ইস্ট, ফ্রান্স, যে যেখান থেকে দেখছেন, কষ্ট করে একটা লাইক এন্ড শেয়ার দিবেন। অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো, লেটস ডাইভ ইন। আমরা যেটা করব, আমরা র্যান্ডমলি মুভি এবং টিভি শোজ নিয়ে আলাপ করব। এখানে কোনো অর্ডার নেই ফারুক, আমি নিজেও জানি না কি অর্ডারে আসবে। আমি সব ছবিগুলো নিয়ে একটা ফোল্ডারে ডাম্প করছি, ফোল্ডারটা রেডি আছে। আমি জাস্ট রাইটারও ক্লিক করব, যেটা পপ আপ করবো আমরা ওটা নিয়ে কথা বলবো। Sure. ইটস নট ইভেন এ লিস্ট অফ আমাদের ফেভারিট মুভিজ, কারণ আমি তোর সাথে দিনে আলাপই করতে পারি না, কারণ আমরা তো ইনাফ দেখি। সো ইটস আমি যেটা হেডলাইনে দিয়েছি যে আলোচিত মুভি, যেসব মুভি নিয়ে আলোচনা হয়েছে বা একটা এক্সপেকটেশন ছিল, ওই মুভি, ওই টিভি শোজ নিয়ে এই শোটা হবে। 2022 আমরা কি পেলাম, কি বুঝলাম, এই আড্ডা হবে। এবং প্লিজ এগ্রি, ডিসএগ্রি, চিল্লাচিল্লি, মারামারি, চুলাচুলি ভদ্রভাবে কমেন্টে ঝাঁপিয়ে পড়ুন সবাই। লেটস স্টার্ট ফারুক। সো চল। প্রথমেই শুরু করতে চাই সামথিং যেটা আমি একটু ভয় ছিলাম এবং পরে আমার অসম্ভব ভালো লাগছে, সেটা হচ্ছে লেট আস সি, দিস ইজ আসনা কেন এই যে Suspense. Even I don't know what this is going to be. পিনোকিও। Okay. সো পিনোকিও ফারুক, তুই কি দেখছিস না দেখিস নাই? Now, I have not seen it, and strangely enough, Shakib, Pinocchio নিয়ে মানে at one point আমি শুনতেছিলাম যে 4-5টা Pinocchio বাইর হয়ে গেছে, এইটা আছে, ওইটা আছে। মানে there were so many Pinocchios out there. I was like, wait, what is going to be? Is 2022 going to be the year of the Pinocchios? So আমি এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু I have heard যে By and Far, তুই যেটা দেখাচ্ছিস নেটফ্লিক্সের যেটা, this is apparently the best Pinocchio that has been told. It's a revisited story and everyone's praising it. It's on a lot of top 10, top 20, top movies of the year, top movie experiences of the year লিস্টের মধ্যে। সো এটা এটা গিলেমো ডেল টোরো, আমাদের সবার, আমরা যারা গিক সার্কেল আছি, আমাদের সবার পছন্দের ডিরেক্টর। সে একটা অস্কার পায়, ওয়ে অফ ওয়াটার নাকি জানি, শেপ অফ ওয়াটার নাকি যেটা একটা মুভি করে অস্কার পায়। শেপ অফ ওয়াটার যেটা আমাদের তেমন একটা গিক মিথ কমিউনিটি আমরা তেমন একটা পছন্দ করি না, যাই হোক। তো ওর ছবি আসলে ফারুক সবসময় মানে একটা ইদার হয়, মানে হয় জোশ হবে নাহলে কিছু একটা হবে। But visually amazing. হ্যাঁ, ভিজুয়ালি অ্যামেজিং হয়। সো আই এম ভেরি হ্যাপি টু সে এটা হচ্ছে হ্যান্ড ক্রাফটেড অ্যানিমেশন। কি বলে অ্যানিমেশন না, কি বলে এটাকে, যে স্টপ মোশন। Stop. আসলে ওরা ছোট ছোট পাপেটস বানিয়ে ওদেরকে স্টপ মোশন করে জিনিসটা বানিয়েছে, এবং এটা বানাতে ফারুক 15 বছর লেগেছে। সে মেক্সিকোতে, ও তো মেক্সিকান মনে হয়, আমি 100% শিওর না। সো মেক্সিকোতে একটা অ্যানিমেশন ফার্ম আছে, ওদেরকে সে 15 বছর ধরে নিজের টাকা দিয়ে
এই অ্যানিমেশনটা বানাইছে। ইট ইজ অনলি ইন দ্য লাস্ট 2-3 ইয়ার্স দ্যাট হি মেড আ ডিল উইথ নেটফ্লিক্স যে আমি এটা বানাইছি, চলো এটা দেখাও। সো এটা সে 15 বছর ধরে করতেছে। ইটস বিন ওর একটা পেট প্রজেক্ট ছিল, এবং এই গল্পটা সে খুব সুন্দর করে বলছে যে দিস ইজ দ্য স্টোরি ইউ থিঙ্ক ইউ নো। সো কেন এটা বলছে যে ইউ থিঙ্ক ইউ নো, কারণ পিনোকিওর স্টোরি আমাদের জেনারেশন আমি জানি না, আমাদের বয়সী সবাই অবশ্যই জানে, মানে এখনকার আমাদের গিক মিথে অনেক এখনকার এই জেনারেশন আছে যারা ইউনো বর্ন ইন দ্য 90s, বর্ন ইন দ্য 2000s, তারা আমি জানি না কতটুকু পিনোকিও সম্বন্ধে জানে। পিনোকিও আমরা যখন ছোট ছিলাম, পিনোকিও এতই পপুলার ছিল ফারুক, বাংলাদেশে বিটিভিতে পিনোকিওর একটা বাংলা ভার্সন ছিল, একটা নাটক হয়েছিল বাচ্চাদের জন্য, ওটার নাম ছিল ভন্ডুল। তো ভন্ডুল নাম কেন হয়েছে আমি জানি না, বাট ভন্ডুল নাম ছিল। এবং আমরা তখন ক্লাস 1 না 2-তে পড়ি, আমরা পাগলের মতো ওটা দেখতাম। ইনফ্যাক্ট ওইটা বোধহয় শেষ হয় না, এবং শেষ না হওয়াতে আমরা খুব এটা আপসেট ছিলাম। সো চিন্তা কর, মানে ক্লাস 1-2 পোলাপাইন খুব আপসেট, হ্যাঁ এটা কেন শেষ হয় নাই। সো এই লেভেলে পপুলার ছিল যে বিটিভি পর্যন্ত এটা একটা বাংলা রূপান্তর করার চেষ্টা করছে। এবং যারা পিনোকিও নামটা চিনে, মোস্ট প্রবলি চিনে ফ্রম 1940 সালে ওয়ার্ল্ড ডিজনি একটা অ্যানিমেশন আছে, আই থিঙ্ক ইট ওয়াজ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ডিজনি অ্যানিমেশন, রাইট? ওদের প্রথমটা ছিল স্নো হোয়াইট, তারপরে ছিল পিনোকিও, এবং এটা এখন পর্যন্ত ইট স্ট্যান্ডস আপ, ইটস এ বিউটিফুল স্টোরি। সো পিনোকিও সম্বন্ধে যারা জানেন না, ইটস ইটালিয়ান স্টোরি, ইটস রিটেন বাই, আচ্ছা আমি রাইটারের নাম ভুলে গেছি, মাফ করে দিন। সো ইটালিয়ান একজন রাইটার। বেসিক্যালি স্টোরিটা হচ্ছে জেপেটো নামে একটা ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তার একটা ছেলে ছিল নাকি না আমি ভুলে গেছি। সো তার খুব একটা, মানে সে খুব মিস করে, তার বাচ্চা কাচ্চা মিস করে, তাই সে কাঠ দিয়ে একটা উডেন পাপেট বানায়, বিকজ হি ওয়ান্টস এ সান। তারপর যেটা হয় ম্যাজিক্যালি, আমি ডিটেলে যাচ্ছি না, বাট ম্যাজিক্যালি কাঠের পুতুলটা একটা রিয়েল মানে লাইভ পুতুল হয়ে যায়, পুতুলের মধ্যে দেখতে, কিন্তু আসলেই একটা পুতুল, মানে জীবন্ত একটা পুতুল হয়ে যায়। এবং ওখান থেকে ওই জেপেটো, যে বাবাটা যে পুতুলে বানিয়েছে, তার রিলেশনশিপ উইথ পিনোকিও, পিনোকিও যে হঠাৎ করে, ও তো ছোট থেকে বড় হয়নি, সে হঠাৎ করে জীবনে আসছে, ও যে ভুলগুলো করে এবং ভুলের প্রায়শ্চিত্ত দিতে হয়, এবং এই বাবা ছেলের সম্পর্ক, এইটা নিয়েই অরিজিনাল কাহিনী, যেটা আমি ভুলে গেছি। বাট দোস্ত, এইটা দিস স্টোরি যেটা গিলার্মো ডেল টোরো যেটা করছে, হি হ্যাজ আপডেটেড ইট ফর টুডে। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? যে এন্ডিংটা ইজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম দ্য বুক, এবং আই থিঙ্ক ইটস সিগনিফিকেন্টলি বেটার দ্যান দ্য বুক। মানে আমার কাছে মনে হচ্ছে যে এর অ্যাবসলিউটলি রাইট এন্ডিং ফর টুডে। এবং সে স্টোরিটা সেট করছে সেই 1944 সালে মনে হয়, মানে ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময় সেট করছে মনে হয়, না ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় সেট করছে। সো ওইটার মধ্যে ইটলি যুদ্ধ ওগুলো একটু আছে, মুসোলিনি আছে। সো ভেরি ইন্টারেস্টিং, ভেরি হার্ট ওয়ার্মিং। এবং পিনোকিও যেটা হয়, যেটা বলছিলাম, সে অনেক ভুল করে, ভুলের প্রায়শ্চিত্ত দিতে হয়। তো সে কিন্তু প্রথম থেকে একটা লাইকেবল একটা ক্যারেক্টার না, সে হচ্ছে একটা বাচ্চা যে আসলে জানে না, হি ডাজন্ট নো বেটার। সো সে একভাবে বিহেভ করে, সো তুই আবার ইরিটেটেড হবি। এইটা আমার কাছে মনে হচ্ছে যে খুব ভেরি মানে বিউটিফুল একটা চয়েস, যে এই বাচ্চাটা যেহেতু জানে না, হি উইল ডু ইরিটেটিং থিংস, যেখান থেকে আই অ্যাজ অ্যান অডিয়েন্স মেম্বার আমি ইরিটেটেড হব। সো এই চয়েসগুলো আর ইচ্ছে করে দিছে। And it's an epic একটা টেল, বিউটিফুল অ্যানিমেশন, বিউটিফুল স্টোরি টেলিং। বেশ কয়েকটা গান আছে, প্রথম দিন আমি ভয় পেয়ে গেছিলাম, আমি কিছু জানতাম না যে এটা কি মিউজিক্যাল নাকি, আমার মিউজিক্যাল পছন্দ না। পরে দেখলাম যে আসলে মিউজিক্যাল না, প্রথমে 2-একটা গান ছিল, তারপরে গানটা নাই। So it's just, I thought it's wonderful. It's a great exploration of grief, a great exploration of finding each other, finding a true self, and letting people be. So এইগুলাই মেজর থিমগুলো নিয়ে আসলে এই মুভি বলি, অ্যানিমেশন বলি। এবং আমি সবাইকে ইনভাইট করবো যারা দেখেনি, ইটস দেয়ার অন নেটফ্লিক্স। ফারুক, তুই তো অবশ্যই দেখবি, তোর খুব ভালো লাগবে। ডেফিনেটলি ইউ শুড ওয়াচ, এভরিবডি শুড ওয়াচ দিস। সো দিস ইজ, I will. আমার যদি টপ 10 লিস্ট থাকতো, এটা ওই লিস্টে থাকতো ডেফিনেটলি। তো ফারুক, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান, যেটা মিস্ট্রি টু অল অফ আস। পরেরটা কি হবে? Okay. The great mystery box. All right, so next is dad. Okay. Dad. Okay, yeah. Ball, dosto, ball. The One of the few, acha, I will be very honest. এই বছরে courtesy of everything that's been happening, আমি কিন্তু যে আগ্রহ নিয়ে স্পেশালি সুপারহিরো মুভিজ যেগুলি বের হয়, ওগুলি নিয়ে যেগুলি দেখার চেষ্টা করি, ওটা হয় নাই। সো এই বছরে হাতে গোনা কয়েকটা মুভিজ বের হয়েছে সুপারহিরো জনরে, and by and large it was, Shakib, just like the rest of this year, a shitstorm. মানে অনেক কিছু দেখার চেষ্টা, I think মানে there were complete misfires like Thor Love and Thunder এর মতন, যেরকম that I thoroughly despised, দেখে মেজাজটা খারাপ হয়ে গেছিল। Black Adam was so একটা wash out.
there were three redeeming years. So this is probably the best superhero movie that I watched from 2022. Not just as a superhero movie, but as a proper movie. যদি আমি একটা লিস্ট বানাই যে 2022 তে কোন মুভিজ গুলি এসেছে that really touched me, that took my attention, gave me a whole new perspective. এখন ব্যাটম্যানে মনে আছে ম্যাথিউ রিভ যে একটা জিনিস আনবে, এটা নিয়ে আমরা কত ইয়ে করছিলাম, কত ডিসকাশন করছিলাম, কত রকম ইয়ে হয়েছিল যে আসলে কি পারবে ওইটা বেন অ্যাফ্লেকের বাদ দিয়ে দিল, ব্যাটারসন কি জিনিসটা পারবে নাকি, পোস্টারের মধ্যে ছবি, গাড়িটা কেন এরকম, ওর কস্টিউমটা কেন এরকম, সবকিছু আমরা এত চুলচেরা বিশ্লেষণ করছি যে আসলে যখন থিয়েটারে ঢুকছি তখন একটু ভয় ভয়ে ঢুকছি যে এটা ভালো হইলেও কি কত ভালো লাগবে আমাদের। তার মধ্যে I would say যে Matt Reeves actually managed to do justice to what he was planning to do. মানে আছে না যে ওর নিয়তটা ভালো ছিল, সো এমন একটা ফিল্ম বানাইছে যেটা দেখে we love the characters, we love Pattinson as the second year Batman, we loved এইটার মধ্যে the other characters that he brought in. Colin Farrell, marvelous. We want to see more of him. I think this was not just a great superhero movie, it was one of the few redeeming movies of 2022. And Matt Reeves has proved, just like with Joker, Todd Phillips যেটা করছিল, যে if you really believe in something, you can pull it off. Doesn't matter if you've got DC or someone else backing you, you can really pull it off. So this is one of the best movies of 2022, in my opinion, definitely within a top 10 list. না, আই এগ্রি উইথ এভরিথিং ইউর সেইং। মানে এই ছবিটা আমরা সবাই কিন্তু বেশ কি বলবো মানে ক্লিয়ার ছিলাম না, সবাই একটা মিস্টিফাইড ছিলাম যে কি হবে ছবিটা, তাই না? মানে এই দিক থেকে স্নাইডার ভার্স আছে না, ইটস ডিসম্যান্টলড হয়ে যাচ্ছে। ম্যাট রিভস 36 বছর ধরে একটা ব্যাটম্যান মুভি বানাচ্ছে, অনেকদিন ধরে বানাচ্ছে, কিন্তু এই করতেছে ওই করতেছে অনেক কিছু করতেছিল। এন্ড দেন ফাইনালি মুভিটা বের হলো, আই থিঙ্ক ফেব্রুয়ারি না মার্চ কবে জানি বের হয়েছিল। অ্যান্ড উই অল ওয়েন্ট ইন। আর আমার কিছু ক্রিটিসিজম আছে, আই থিঙ্ক পুরো পৃথিবী জুড়ে যারা দেখছে ওদের সবার একটা কমন কথা হচ্ছে যে লাস্ট একটা একদম শেষের পার্টটা, মানে রিডলারকে ধরার পরে যে পার্টটা আছে, ওই পার্টটা দরকার ছিল না। ইট ফেল লাইক এ কমপ্লিটলি ডিফারেন্ট মুভি। ওইটা আমারও কমপ্লেন। আমার একটা কমপ্লেন হচ্ছে যে ব্যাটম্যানের যে ফাইটিং স্টাইলটা, এগেন উই হ্যাভ গন ব্যাক টু একটা আনইন্টারেস্টিং ফাইটিং স্টাইল ফর মি। মানে হি ডাজন্ট মুভ লাইক ব্যাটম্যান। আমার একটা কমপ্লেন হচ্ছে যে বোথ উইথ নোলান অ্যান্ড উইথ ম্যাট্রিক্স, যে তুমি যদি এতই রিয়েলিস্টিক করো যে ও ফাইটিংটাও রিয়েলিস্টিক করবা, মানে মোর রিয়েলিস্টিক দ্যান অ্যাকশন মুভি ফাইটিং স্টাইল। মানে ব্যাটম্যানের অ্যাকশন মুভি ফাইটিং স্টাইল ইজ মোর রিয়েলিস্টিক দ্যান টার্মিনেটর, মোর রিয়েলিস্টিক দ্যান ডাই হার্ড, মোর রিয়েলিস্টিক দ্যান ক্যারাটি মুভিজ। তাহলে তাহলে তুমি তাহলে ব্যাটম্যান বানাচ্ছ কেন? তুমি একটা কপ মুভি বানাও, মানে আমার কথা হচ্ছে সেটাই। তাহলে ব্যাটম্যান বানাচ্ছ কেন? সো উইভ গন ব্যাক টু দ্যাট, বাট স্টাইলিস্টিক্যালি এত সুন্দর, ভিজুয়ালি এত সুন্দর, এবং মাইকেল জিয়েচিনো যে স্কোরটা করছে, ইটস জাস্ট অ্যাবসলিউটলি লাভলি। মানে এখানে কিছু শট আছে যেগুলো আমি মানে একদম মানে পোস্টার শট আছে, মানে শটগুলো যেমন এখানে পোস্টার ইটসেলফ, এই টাইপের শটই আসলে আসলে মুভিতে আছে। ব্রিলিয়েন্ট শটস আছে, ব্রিলিয়েন্ট অ্যাক্টিং। আই অ্যাবসলিউটলি লাভ দিস নিউ পোর্ট্রেয়াল অফ ব্যাটম্যান, যেখানে আছে না যে ওর মাথা পুরা তার ছেঁড়া। দিস ইজ ইন দ্য ইয়ার 2 অফ গথম। সে 1 বছর ধরে ব্যাটম্যান হয়েছে। ও ও ব্রুস ওয়েন নামে কোনো সত্তা নাই, সে রাত দিন ব্যাটম্যান, ও ওটা নিয়েই আছে। ও আছে না, ইজ কমপ্লিটলি অবসেসড, এবং কমপ্লিট অবসেশন হলে মানুষ নর্মাল থাকে না, পাগল হয়ে যায়। সো বর্ডার লাইন অফ স্যানিটিতে আছে। এই ব্যাপারগুলো আমার কাছে মনে হচ্ছে যে অ্যাবসলিউটলি নিউ অ্যান্ড ইটস ভেরি মাচ ক্রেডিবল। আমি বিশ্বাসযোগ্য মনে হয়েছে। আমি ফারুক তোকে এটা আগেই বলছিলাম যে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড দ্য ব্যাট কেভ ওয়াজ নট পার্টি সেন্ট্রাল ম্যানহাটন স্কোয়ার অন নিউ ইয়ার্স ইভ। মানে সবাইকে দাওয়াত দিয়ে ব্যাট কেভে নিয়ে যাওয়া হয় নাই। যে মেয়ের প্রতি তার একটু প্রেম ভালোবাসা ছিল, সেই মেয়েকে সে বলে নাই আই এম ব্রুস ওয়েন অ্যান্ড ব্যাটম্যান, এগুলো বলে নাই। ও কাউকেই বলে নাই সে কে ব্যাটম্যান, রিমেইন ব্যাটম্যান থ্রু আউট। সো এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আই থট ইটস আ ভেরি নিউ fresh look at Batman. Even though I have complaints, I think it's a fantastic Batman story. It's a fantastic movie, and I can't wait to see what Matt Reeves I, does I next. I will just add one thing, Shakib. You remember প্রথমবার যখন আমরা এটা রিভিউ করছিলাম, I had less than a very positive review for this. I had come out more irritated than you guys, and you had told me, Jay, just give it a second watch or keep on watching it. It'll grow on you, and it does. And it does. This is one of the few movies this year that I've watched multiple times, and I can actually say, Jay, yes, after, absolutely, completely agree still, Jay, third act was very pani aise, flood kare, what the hell? You're going to flood out Gotham. That was your big plan, and that still doesn't get. But everything else, you have to give him credit for. It is a very well-made movie. It shows. He's put in a lot of effort, and it shows. Josh,
Let's move on to the next. I mean, as I said, I don't know what is next. So let's see what is next. Oh, wow. I know for a fact তুই এটা দেখিস নাই. I'll just talk about it briefly. So ওকে, ক্যাফে না ডিজাইন দেখি নাই। হচ্ছে ফারুক উনলৌকিক তো দেখছিলি হ্যাঁ, উনলৌকিকের হ্যাঁ। ডিরেক্টর ছিল রবিউল আলম রবি তার হ্যাঁ। একটা মুভি বেরিয়েছে ভেরি রিসেন্টলি চরকিতে সো এটা হচ্ছে যে তুই যে পোস্টারে 5টা কালারে কিছু সেটস অফ মানুষ দেখছিস হুম। এটা হচ্ছে এক একটা সেট অফ স্টোরিজ দে আর অল ডিফারেন্ট ক্যারেক্টার্স উইথ ডিফারেন্ট স্টোরিজ এই 5টা স্টোরি সেট নিয়ে একটা কি বলবো একটা কম্পাইলেশন ঠিক না মানে একটা মুভি আর কি সো আচ্ছা। হোয়াট ইজ দ্য কানেক্টিং থিম সবার সেটা হচ্ছে ডিজায়ার যে প্রত্যেকটা স্টোরির মধ্যে একটা বাসনা একটা তাড়না একটা ইচ্ছা ওটার পেছনে ছুটছে আর কি মানুষগুলো সো এই কমন থিম ডিজায়ার নিয়ে এই মুভিটা ক্যাফে ডিজায়ার খুবই সাহসী একটা ছবি যেটা ভাল লাগছে যে প্রথমে বললাম যে এই যে ছোট 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 ডিফারেন্ট সেটস অফ ক্যারেক্টার্স নিয়ে একটা ফুল গল্প দেওয়া এটা খুবই সাহসী খুবই ডিফিকাল্ট একটা জিনিস সো এটার জন্যই প্রথমে স্যালুট টু দ্য ফিল্ম মেকার দ্য রাইটার দে ডিড রিয়েলি ওয়েল এবং মেকিংটা খুব সুন্দর মানে সাউন্ডের কাজ সাউন্ডের কাজ কালারের কাজ অ্যাক্টিং ট্যাক্টিং এভরিথিং ইজ ভেরি নাইস হোয়াট আই ফেল্ট ওয়াজ মিসিং ওয়াজ যে প্রত্যেকটা স্টোরি ডিড নট রিচ দ্য হাইট দ্যাট ইট কুড আর কি মানে আছে না যে ফর এক্সাম্পল এখানে প্রীতি এই যে এখানে দেখা যাচ্ছে প্রীতি এবং শ্যামল মলা ওদের যে সেগমেন্টটা এটা আমার কাছে মনে হচ্ছে যে একদম পারফেক্ট মানে ফ্রম বিগিনিং টু এন্ড এই দুজনের স্টোরি আর্কটা বিউটিফুলি ধরে নিয়ে আসছে খুব ভালো একটা ক্যারেক্টার দিচ্ছে প্রীতিকে তাকে খুব সুন্দর ডিরেকশন দেওয়া হচ্ছে সি ডিড ওয়ান্ডারফুলি ওয়েল মানে প্রীতির যে ট্যালেন্ট আমি সবসময় বলি যে প্রীতি তো কি ট্যালেন্ট এটা আমরা দেখি না তো এখানে আসলে দেখা যায় যে হাউ ট্যালেন্টেড শি ইজ সি ডিড অ্যাবসলিউটলি গ্রেট দুজনের কেমিস্ট্রি ভালো ছিল অন্য সেগমেন্টগুলা দের স্টোরিগুলো ভালো বাট সেট আপ পে অফগুলো আই ফেল্ট আরো সুন্দর হওয়া উচিত ছিল আর একটা জিনিস স্লো বার্ন মুভিতে দোস্ত যদি আর্ট ডিরেকশন ভালো না হয় ভালো বলতে আই ক্যাচিং না হয় আর ক্যামেরার কাজ খুব নর্মাল হয় তাহলে স্লো বার্ন বিকাম স্লো তো এইটাই হয়েছে এখানে মানে খুবই খুবই নর্মাল আর্ট ডিরেকশন বাজেট আই এম শিওর ঝামেলা ছিল এবং খুব নর্মাল মানে সুমন সরকার ইজ গুড ডিওপি সো হি ডিড ওকে যা করতে বলা হয়েছে তাই করছে নর্মাল ক্যামেরার কাজ হয়েছে মানে এতে করে আসলে স্লো হয়ে গেছে রাদার স্লো বাট আর ডায়লগও যেটা বললাম যে অন্যান্য স্টোরি আর্টগুলো আর একটু ইন্টারেস্টিং ডায়লগ ইন্টারেস্টিং স্টোরি বিটস দরকার ছিল বাট তারপরেও আমি বলবো ইন দ্য ইউনিভার্স অফ গুড অ্যান্ড ব্যাড দিস ইজ ভেরি মাচ এ গুড মুভি যারা দেখেননি আমি বলবো চরকিতে দেখে ফেলুন ইটস এ ভেরি নাইসলি টোল্ড ফিল্ম আর যারা দেখেছেন লেট মি নো হোয়াট ইউ থট অ্যাবাউট ইট আর দোস্ত লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান again I don't know what it is let's see এর পরটা কি oh wow this is something যেটা I doubt এটার অ্যান্টাই কেউ আছে universally beloved Stranger Things season 4 Farooq take it away Stranger Things, I think we spent an entire episode এটার উপরে ইয়ে করা we loved every bit of it এইবার সিজনের মধ্যে ওরা যে সুন্দরভাবে 3টা সেগমেন্টে গল্পটা ভাগ করে তারপর they kind of carried it through that was very appreciated I loved everything except I thought this was going to be the wrap up and last এসে দেখলো যে না আবার একটু ঝুলাই দিয়ে বললো যে no there's going to be a season 5 so other than that I had to keep on waiting for more this probably is after the first season I'm probably এটাও আগে বলছি first season apart this is my favorite season of Stranger Things loved everything about it loved the way the story happened loved the way the whole thing was flown out loved it amazing এটা নিয়ে তো অনেক কথা হয়ে গেছে সো এটা নিয়ে I think আর কিছু বেশি বলার দরকার নেই Stranger Things again এটা যদি আমার টপ 10 লিস্ট থাকতো ডেফিনেটলি টপ 10 এর মধ্যে Stranger Things থাকতো অনেকগুলো কারণ আছে ফারুক সে কারণগুলো অলরেডি বলে দিয়েছে ইনফ্যাক্ট আপনারা গিক মিথ আমাদের যে ইউটিউব চ্যানেল GMX অফিসিয়াল সেখানে গেলে Stranger Things এর এপিসোডটা পাবেন ওখানে বিশদ আলোচনা হয়েছে আর জাস্ট শর্ট এন্ড ছোট ছোট করে বলছি কেন আমাদের এটা তো পছন্দ এটা কারণ হচ্ছে যে সিজন 4 এ এসে ওরা একদম সুপার র্যাম্প আপ করছে মানে দিস ইজ দ্য ইনফিনিটি ওয়ার টু দ্য অ্যাভেঞ্জার্স এন্ড গেম যেটা আসবে নেক্সট সিজন 5 হচ্ছে ওদের লাস্ট সিজন ওটা হচ্ছে এন্ড গেম লেভেলে এবং এটা ছিল তো ইনফিনিটি ওয়ার এবং ইনফিনিটি ওয়ারের মতোই ওরা প্রচন্ড ইমোশনাল জিনিসপত্র এবং লার্জার দ্যান লাইফ সেটিংস এর একটা গল্প আমাদের দিয়েছে এবং আই জাস্ট ফারুক এখানেও এগেন মনে আছে দোস্ত যে প্রথম 3টা এপিসোড কিন্তু আমার জন্য তো জমে নাই মনে আছে হ্যাঁ because there was a teenage romance প্যানপ্যানানি 11 এর প্রেম এই সেই হ্যান ত্যান এসব ছিল but then you realize the 1 2 3 the build up that necessary for where it goes to amazing places মানে হ্যাঁ again there are criticisms ওই হপারের entire storyline I thought বেশি সময় নিয়ে নিছে
But it's always great to see Hopper on screen. So ওটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। And they gave us a big finish. এবং অনেকেই বলছে যে গেম অফ থ্রোনস যেটা করতে পারে নাই সেটা স্ট্রেঞ্জার থিংস করে ফেলতেছে। যে গেম অফ থ্রোনস লাস্ট সিজনে এসে they should have given us a big season. Instead ওরা কোনো মতে শেষ করে চলে গেছে। Whereas Stranger Things though they split the season in 2 parts and then the second part ছিল দুইটা মুভি, মনে আছে দোস্ত? প্রথমটা ছিল 1.5 ঘন্টা একটা এপিসোড, এরপরটা ছিল 2 ঘন্টা প্লাস একটা এপিসোড। সো ইনসেইন একটা ইয়ে হয়েছে এটা। সো Stranger Things 4, let us know guys, is this in your top 10 or not? Do you agree with us? নাকি আপনাদের মনে হচ্ছে দ্যাট সবাই এটা নিয়ে খুদাই চিল্লায়, আমাদের তো এটা অত ভালো লাগে। সো এখানে আছে না রিয়ালিটি কোথায়, জীবন বাস্তবতা। সো এসব হলে প্লিজ let us know in the comments. Moving on to the next one. আমিও জানি না, এটা আমার খুব মজা লাগছে যে I don't know what's coming next. So this is something I'm sure ফারুক দেখিস নাই, এটা আমি জানি না। If Anika's watching this show, she's in the States right now, and if she's watching this show, she's screaming right now because for the last 2-3 months she's been screaming smile dekhbo cholo smile dekhbo cholo smile dekhbo. So take it away Shakib, if you've watched it then take it away, no spoilers. I will have to watch it when my wife comes back. এটা হচ্ছে আমি যখন ফিলিপিন্স গেলাম টু ভিজিট মাই বেস্ট ফ্রেন্ড এন্ড ড্রামার ফারশেদ মাহমুদ, ওখানে আমি থিয়েটারে নিজে গিয়ে এটা দেখে ফেলছি। ম্যাচনে শোয়িং ছিল সকাল 11টা না 12টার সময়। সো এটা হচ্ছে খুবই সিম্পল একটা স্টোরিটা হচ্ছে যে একটা কিছু মানুষ ডাক্তারের কাছে আসে বলে যে আমি একটা প্রেজেন্স দেখতেছি, এই প্রেজেন্সটা আমাকে ফলো করতেছে গত কয়েকদিন ধরে, সারাক্ষণ এই সেই হ্যানতেন, আমাকে ছাড়তেছে না, আমাকে উল্টাপাল্টা কাজ করতে বলতেছে, আমাকে দিয়ে উল্টাপাল্টা কাজ করাচ্ছে। And then they end up doing very violent and অদ্ভুত জিনিসপত্র, মানে আছে না স্ট্যাবিং দেমসেলস, এই টাইপের জিনিসপত্র। আর যখন তারা মারা যায়, যে পোস্টারে দেখছিস না, যেটা কিন্তু একটা বডি ব্যাগের মধ্যে একটা মেয়ে, তার মানে সে মারা গেছে কিন্তু মুখে একটা হাসি আছে। এই হাসিটা নিয়ে ওরা মারা যায়। তো ওখান থেকেই আসছে এই স্মাইল ঘটনাটা আসছে। সো এইটা একটা ডাক্তার ছিল, সেই ডাক্তার তখন ওর কাছে পেশেন্ট আসছিল, সে ইনভেস্টিগেট করা শুরু করে যে ঘটনাটা কি, এটা কেন হচ্ছে, হ্যাঁ তার একদম টিপিক্যাল হরর মুভিতে যে একটা ইনভেস্টিগেশন লাইন হয়, ওই ইনভেস্টিগেশন লাইন ফলো করে আমি যেতে থাকি এবং লাস্টে এটা she finds out what's going on, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। সো দিস ইজ what I'm happy about is যে প্রথম পার্টটা ইজ ভেরি ফ্রেশ, মুভির প্রথম পার্টটা ইজ ভেরি ফ্রেশ, এই টাইপের জিনিস আমরা কম দেখি। সো দে ডিড ইট রিয়েলি ওয়েল। বাট শেষের পার্ট বা সেকেন্ড হাফটা হচ্ছে একদম, আমরা যারা অনেক হরর মুভি দেখি আমাদের কাছে মনে হবে যে এরকম তাকে দেখছি, এন্ডিংটা আমার কাছে একদমই স্যাটিসফ্যাক্টরি লাগে নাই। বা যারা হরর মুভি কম দেখেন তাদের কাছে ভালোই লেগেছে, কারণ এই মুভিটা মেড লট অফ মানি। এটা একটা $7-8 মিলিয়ন ছবি, দে অলরেডি মেড $100 মিলিয়ন। সো প্রফিটেবিলিটির দিক থেকে চিন্তা করলে মানে মার্ভেল মুভির মতো প্রফিটেবিলিটি হয়েছে আর কি। সো আই এম হ্যাপি, হরর মুভি ভালো করলে আমি খুশি হয়ে যাই। সো আই এম হ্যাপি দিস ডিড রিয়েলি ওয়েল। সো লেট মি নো গাইজ, আপনারা এটা দেখেছেন নাকি স্মাইল? দেখে থাকলে আপনাদের কিরকম ভালো লেগেছে? ডু ইউ থিঙ্ক ইটস এ গ্রেট হরর ফিল্ম বা রিয়েলি গুড হরর ফিল্ম? নাকি আমি যেটা বললাম যে বিগিনিংটা খুব ইন্টারেস্টিং ছিল কিন্তু শেষের দিকটা একদম প্রেডিক্টেবল হয়ে যায়? সো লেট মি নো ইন দ্য কমেন্টস। So let's move on. চল Again, surprise! What is next? Oh wow! Eta to we're gonna love talking about this. Dosto, I don't know. Did you finish seeing House of the Dragons? Yes, I did. Josh, take it away. And I have to say, House of Dragon এটা is one of those series যেটা কি আমি খুব আগ্রহ নিয়ে থাকি বিফোর মানে বইটা নিয়ে নিছিলাম যে বইটা পড়বো, সিরিজ চলতেছে বইটা পড়বো, বইটা পড়া শেষ and then I realized যে সিরিজটা হলো বইয়ের 4টা পাতা নিয়ে ওরা পুরো সিরিজ বানায় ফেলছে, পুরো সিজনে নিয়ে বানায় ফেলছে। I have to honestly say যে প্রথমের দিকে I really enjoyed it, I loved it. House of Dragon এর যে ক্যারেক্টারস গুলি বিল্ড আপ করছে, ওরা যেই ক্যারেক্টারস দেখাইছে, I loved it. I loved যে চাচা ভাতিজির ভিতরে যেই এটা দেখাইছে, ভাইয়ের ভিতরে ভিসেরিয়ান আর ওর ভাইয়ের সাথে যেই এটা দেখাইছে, প্রিন্স ডেমনের যেই এটা দেখাইছে। So the first couple of episodes I really enjoyed, and then it took off into the bloody warfares and then typical যে গেম অফ থ্রোনস এর যে একটা ফিল আছে ওইগুলোর মধ্যে চলে আসছে। সো at the end of it I would say যে is this going to be on my top 15 or top 11 যদি হইতো তাহলে yes it would be there, but top 10 এ probably not because আমার কাছে মনে হয়েছে যে this is any less lacking than a Game of Thrones, but Game of Thrones এর যে ট্রোপস গুলি আমি দেখে ফেলছি, একটা এক্সপেকটেশন হয়ে গেছে। This series, even though it was great, it was really good fun, it didn't introduce me to anything else. Same year যে Stranger Things যখন আসছিল এপিসোড season 1 ভালো লাগছিল, season 2 ওই হিসাবে হ্যাঁ it was good, but it wasn't better than season 1. It took a season 4 for me to say যে wow, this is better than all the seasons that I'd seen before it.
সো হাউস অফ ড্রাগন আমার কাছে মনে হয়েছে গেম অফ থ্রোনস আমি যে একটা ইয়েতে আসছিলাম ওইটা খুব বেশি যে ঊর্ধ্বে যেতে পারছে ওইটা না, বাট তাও যে আর কি খুব কমেও আসছে ওইটাও না। ইট ওয়াজ আ গ্রেট টাইম পাস ওয়াচ। আই অনেস্টলি না বইটা না সিরিজটা would I say fell as per my expectations of I'm going to get something above and beyond a Game of Thrones experience. It matched it, but it didn't overcome it. So that was my year on House of Dragon. Okay, so I felt completely different from you for a variety of reasons. Reason number one হচ্ছে Game of Thrones left us with such a bad taste in our mouth. মানে সিজন 8টা এতই বাজে ছিল যে তুই চিন্তা কর রেগুলারলি মানুষ ব্রেকিং ব্যাড নিয়ে কথা বলে, নট জাস্ট বিকজ অফ বেটার কল সল। আমরা যারা ব্যাটলস্টার গ্যালাকটিকা ফ্যান্স, উই টক অ্যাবাউট ব্যাটলস্টার গ্যালাকটিকা, উই টক অ্যাবাউট হাউস, উই টক অ্যাবাউট সো মেনি অফ আওয়ার ফেভারিট শোজ। আমরা কিন্তু গেম অফ থ্রোনস নিয়ে আলাপ করি না আদার দেন সিজন 8টা কি করলো। সো ইটস লাইক ইমাজিন তুই ইনফিনিটি ওয়ার করে ফাটাই দিছিস and then Avengers Endgame হয়েছে গু। দ্যাটস হোয়াট হ্যাপেন্ড উইথ গেম অফ থ্রোনস, রাইট? সো এরা যে এই যে ট্রিমেন্ডাস রিস্ক নিছে, মানে এই যে রিস্ক যে না আছে অসুবিধা নাই, গেম অফ থ্রোনস লেটস নট লুক এট দ্য ডিসস্যাটিসফ্যাকশন অফ সিজন 8, লেটস লুক এট দ্য 7টা সিজন ধরে সবাই যে ভালোবাসা দিছে, লেটস বিল্ড অন দ্যাট এন্ড দেন লেটস টেক দিস। এন্ড ওরা যেটা করছে ওদের লার্নিংটা ছিল যে জিআরআর মার্টিনকে, জিআরআর মার্টিন, হ্যাঁ, যে লেখক যে তাকে ওতপ্রোতভাবে এটাকে ইনভলভ করছে, মানে সে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এইটার সাথে, মাচ মোর দেন হি ওয়াজ ইন গেম অফ থ্রোনস। এই গেম অফ সে থ্রোনস কিন্তু প্রপার এক্সিকিউটিভ প্রডিউসার রোলে এখানে সে খেলা করছে। সো এতে করে যেটা হয়েছে, আই থট মানে এই যে রিস্কটা নিয়ে ওরা এত পপুলার হয়েছে, আই থট ওই রিস্ক নেওয়ার জন্যই আমার কাছে এটা মনে হচ্ছে দিস আ ভেরি 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 আসলে যে অন্য লেভেলের একটা সিরিজ, যে এই রিস্কটা নিয়ে ওরা আসছে। আর সেকেন্ডলি দোস্ত, এই সিরিজ শুরু হয়েছে বাচ্চা ক্যারেক্টারদের দিয়ে। আমরা এখানে দেখছি যে রিনেরিস না রিনেরা, হ্যাঁ হ্যাঁ whatever her name is, প্রিন্স রেনেরিয়ান এরা হচ্ছে রেনেরিস মিলি অ্যালকক, যে হ্যাঁ বাচ্চাটা ছবি, এই বাচ্চাটাকে, এই যে বাচ্চা ক্যারেক্টার গুলো দেখে কিন্তু আমি এদের প্রেমে পড়ে গেছিলাম যে আল্লাহ সবাই এত দারুণ অভিনয় করতেছে। এই মেয়েটা, ওর যে বন্ধুটা যে ওর বাবাকে বিয়ে করে, অ্যালিসন, কুইন অ্যালিসন, কুইন অ্যালিসন, এরা এই বাচ্চাগুলোর অভিনয় ওয়াজ ইনসেনলি ভালো, রাইট? এন্ড দেন আমরা শুনলাম ও মাই গড দে গোনা টাইম জাম্প এন্ড দে উইল বি রিপ্লেসড এন্ড আসবে এমা ডার্সি, আসবে আরো কে কে আসবে। আমরা শিট, আয় হ্যাঁ এখন কি হবে? এন্ড দে ওয়ার লাইক আছে না যে শাট আপ স্টুপিড, এন্ড দে জাস্ট কেম ইন এন্ড দে স্লেড। ও তো ফাটাই ফেলছে। এমা ডার্সি সে নাকি বাইনারি কি নন বাইনারি ডিনোমিনেশন, আমি গুলো বুঝিও না দোস্ত, বাট আমি ওর প্রেমে পড়ে গেছি। আই ডোন্ট নো হোয়াট হার জেন্ডার ইজ, কি ছেলে আই ডোন্ট নো, আমি ওর প্রেমে পড়ে গেছি। শি হার ক্যারেক্টারাইজেশন, পার্সনিফিকেশন অফ দিস ওম্যান, এই যে রেনেরিস না রিনেরা, হোয়াট এভার হার নেম ইজ, এত বিউটিফুল লাগছে। এবং ওর রিলেশনশিপ উইথ ফাদার, উইথ হার আঙ্কল যে হচ্ছে ম্যাট স্মিথ নাকি এই নাম, ব্রিলিয়েন্ট অ্যাক্টর। সো এই আমার কাছে ইনসেনলি ভালো লাগছে। আর আই লাভ স্পেন্ডিং টাইম উইথ ওয়ান ফ্যামিলি, ওয়ান কর্নার। এবং দোস্ত এটা না বললেই নয় যে প্যাডি কনসিডার যে লোকটা ভিসেরিস চরিত্র অভিনয় করছে, যে কিং ভিসেরিস প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে, এটা তো আমার কাছে মনে হচ্ছে দিস ইজ ওয়ান অফ দোজ শেক্সপিরিয়ান পারফরমেন্সেস আছে না, যে ফ্রম স্টার্ট টু ফিনিশ ইট ওয়াজ ইম্প্যাকেবল, ইট ওয়াজ ইনসেনলি অ্যামেজিং। মানে একটা পান থেকে চুন খসে নাই। এবং সে লাস্টে যখন স্পিচ দেয় সেকেন্ড লাস্ট এপিসোডে, and then spoiler alert, he dies last day. I mean, that speech was amazing. I mean, he was this good man. He just wanted everyone to have a good life. ও কিন্তু এটাই চাইছে, সবাই একটা ভালো লাইফ লিড করো। ও কোনো পাওয়ার হাঙ্গরি ছিল না, ও ওয়েলথ দরকার ছিল না। সে আছে না যে বাজে রাজাদের মতো গিয়ে রেপ এন্ড পিলেজ করে বেড়াচ্ছে না, যুদ্ধ করতেছে না। হি জাস্ট ওয়ান্টেড টু বি এ গুড গভর্নর, আ গুড কিং এন্ড এ গুড পারসন। কিন্তু ব্ল্যাক প্যান্থারে মনে আছে দোস্ত যে টাচালার বাবা টাচালাকে বলছিল যে you can either be a good king or a good man, you cannot be both. So Viserys আসলে good man হতে গিয়ে good king হতে, he couldn't be a good king. এই যে এই লেসনটা, এই জার্নিটা, I just loved it, and which is why আমার টপ 10 যদি লিস্ট করতাম, মানে টপ 3 তে হাউস অফ দ্য ড্রাগন থাকতো, because it surprised me like no end. এবং the performance, the risks they took was just insanely ভালো লাগছে আমার। So that's what I thought. So there you have it guys, a little difference of opinion. ফারুকের কাছে ভালো লাগছে বাট অত ভালো লাগে নাই। আমার কাছে মনে হচ্ছে আমার টপ 3 লিস্ট এটা ডেফিনেটলি মুভি এন্ড টিভি কম্বাইন্ড টপ 3 তে এটা থাকতোই। ইউ গাইস লেট আস নো যারা দেখেছেন, হোয়াট ডু ইউ থিঙ্ক? আর ইউ মোর উইথ ফারুক যে ওয়াজ গুড বাট নট দ্যাট গুড, ইটস ওকে, আর নাকি আমার মতো পাগল হয়ে গেছে? লেট আস নো ইন দ্য কমেন্টস।
চলো ভালো, again we will go for a surprise. আমি জানি না এরপরে কি আসছে. It is, oh wow, look who it is. It's the Sandman. Exit Okay. Night. Okay. Yeah, bro. Shaki, this would be in my top 3 of the series because মানে কমিক বুকের থেকে মানে ওয়াচম্যান একটা মুভি দেখার পর মানে ইউ ফেল লাইক ওকে দে টুক দ্য কমিক বুক অ্যাজ দেয়ার যে এইটা হইলো আমার দিস ইজ মাই শর্ট ডিপিকশন দিস ইজ হাউ মাই ইজ ফ্রেম বাই ফ্রেম দিস ইজ হাউ ইটস গোইং টু বি ডান and Sandman when I read the comics আমার কাছে মনে হয়েছিল যে how are they actually going to bring it to life in the on television and they did it so beautifully মানে there was never a moment যখন আমার মনে হয়েছে যে oh this is not happening this is not really good enough I loved it this definitely would be in my top 5 of content watched from 2022 a shit year that still managed to give some incredible stuff Neil Gaiman actually মানে আছে না নিজের ইয়েটা বাঁচায় রাখছে যে আচ্ছা না ঠিক আছে you thought this was going to be impossible, but look, I've given you something that you cannot throw away. I loved it. Sandman is one of those most memorable moments of 2022 watching experiences. It would definitely be up there for me. Everything Farooq said, I'll just add a few things. স্যান্ডম্যান হচ্ছে সেই গল্পটা যেটা আদৌ কোনো মিডিয়ামে কি বলে ট্রান্সফর্ম করা যাবে নাকি, ট্রান্সলেট করা যাবে নাকি, এটা নিয়ে সবার প্রচন্ড দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং অনেকে বলেই দিছিল যে স্যান্ডম্যান দিয়ে তো টিভি শো মুভি করা সম্ভব না. তো যারা কমিকটা পড়ছেন তারা জানেন আমি কি নিয়ে কথা বলছি, আর যারা পড়েন না তাদেরকে বলছি যে ইট ইজ আ ভেরি অদ্ভুত একটা গল্প. যদিও এটা কমিক, মানে দ্য টোনালিটি, দ্য স্টোরি টেলিং, মানে এখানে কোনো হিরো নাই, কোনো ভিলেন নাই, এখানে কোনো বিগিনিং নাই, এন্ডিং নাই. অফকোর্স কিছু একটা বিগিনিং এন্ডিং আছে, বাট যে টিপিক্যাল অর্থে আমরা যে গল্পের যে প্যাটার্নগুলো ফলো করি ওই টিপিক্যাল প্যাটার্নগুলো থেকে একটু বাইরে, সবকিছুই প্যাটার্নগুলো থেকে একটু বাইরে, একটু অন্যরকম, একটু অদ্ভুত. সো এটাকে যে অ্যাকচুয়ালি ওরা সাকসেসফুলি একটা টিভি শো করতে পারছে, এবং আমি বলবো যে প্রচন্ড ফেথফুল টু দ্য স্পিরিট অফ দ্য স্টোরি, মানে স্টোরিগুলো যেই ডিএনএ বলি বা যেই নিয়ত নিয়ে স্টোরিটা লেখা হয়েছিল, ভেরি ট্রু টু দ্য নিয়ত অফ দ্য স্টোরি, নট নেসেসারিলি ট্রু টু দ্য স্টোরি. কারণ আমরা সবাই যারা ফিল্ম টিম ফলো করি আমরা জানি যে যখন আমি একটা মিডিয়াম থেকে ট্রান্সলেট করে অন্য মিডিয়ামে নিয়ে যাই, সেটা হোক না বই থেকে লাইভ অ্যাকশন, হোক না লাইভ অ্যাকশন থেকে কার্টুন, হোক না কার্টুন থেকে লাইভ অ্যাকশন, যখনই আমরা চেঞ্জ করি, অ্যাডাপ্টেশন করি, তখন কিছু জিনিস আমাকে আসলে চেঞ্জ করতে হয় সো দ্যাট ওই মিডিয়ামে ওটাকে সবচেয়ে বেশি বিলিভেবল মনে হয়. সো ওইসব লিবার্টি ওরা নিয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে ফারুক যে দিস ইজ, তোকে যেটা বলছিলাম যে গেম অফ থ্রোনস যদি একটা ইম্পসিবল কাজ করে থাকে, আমার কাছে মনে হচ্ছে স্যান্ডম্যান হচ্ছে ওরা থেকে 5 গুণ ইম্পসিবল একটা কাজ করছে. যেটা সবচেয়ে কঠিন ছিল দোস্ত, তুই তো কমিকটা পড়ছিস, হচ্ছে টোন অফ দ্য স্টোরি, ওই যে হালকা সারিয়াল, হালকা হুইমজিক্যাল, হালকা কেমন জানি আছে না, যে এই টোনটা এত বিউটিফুলি নিয়ে আসছে যে এটা আমার একটা বন্ধু আছে, সে সারা জীবন আছে না যে ওই মানে র্যাশ কি বলে ওই মানে নন ফিকশন বই পড়ে, নন ফিকশন বই, স্পিরিচুয়ালিটি, হিস্ট্রি, আর্ট, হ্যান ত্যান, সে এটা দেখবে, এটা দেখে পছন্দ করে, আমি চিন্তাই করি নাই, সে এটা দেখে, শি ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল পারসন, আবার শি ইজ অ্যান আর্টিস্ট. সো ভেরি অড একটা মানে, হ্যাঁ, নাও ইট মেক্স সেন্স, দ্যাটস ভেরি মাচ স্যান্ডম্যান, যে আউট অফ দ্য প্যাটার্ন, শি ইজ ভেরি প্র্যাকটিক্যাল, আবার শি ইজ অ্যান আর্টিস্ট. সো সেইটা দেখে আমাকে, হ্যাঁ তুমি কি স্যান্ডম্যান দেখছো নাকি, সে কিন্তু কমিক টমিক পড়ে নাই. So this really broke boundaries in its execution, and hats off to Neil Gaiman, hats off to everybody who made this show possible. Yeah. You guys did the impossible. So guys, live chat and let us know, do you think আমাদের মতো যে এটা মানে epic একটা জিনিস হচ্ছে নাকি you guys হলো ধুত এর থেকে মেটালিকার গানটা অনেক বেটার, ইন্টারেস্টিং. Let's move on to the next topic. আমি জানি না, again সারপ্রাইজ, এরপরে কি আসছে, oh my god, oh lovely. ফারুক, আমি এটা কথা ভুলে গেছিলাম and you made me put it in. This is Glass Onion and Knives Out Mystery. Dosto, take it away. Okay. মানে if anyone ওই যে সাকিব বললো না যে কি কিছু না আগে যে you take a story that is traditional, একটা trope আছে, you kind of set it in and then you contemporize it. So those of us who are big fans of Agatha Christie, who are big fans of Hercule Poirot, আর আমরা যে আর কি চাই না যে Agatha Christie stories গুলি, we want to see it on the big screen. And then of course yes, there's Kenneth Branagh or whoever, he's been trying to put it up there, Murder on the Nile and a couple of other Murder on the Orient Express, এগুলি চেষ্টা করা হয়েছে. আর এছাড়াও Agatha Christieর অনেক ভিজুয়ালাইজেশনস কিন্তু করা হয়েছে অন ফিল্ম.
what they have done through this series, in the previous one Knives Out and in this one, they have brought together that manifestation, ওই central character of Hercule Poirot in a different manifestation এ যদি আসতো, আর যদি currently contemporary setting এ এই গল্পটা visually আমি যদি দেখতাম. So while I was watching this, it was almost like I was reading an Agatha Christie story through my eyes. And the characters were different, the names were different, but the little minuscule choto choto jinish, comedy of তারপর it's so beautifully placed, যেভাবে মানে একটা থ্রিলার মিস্ট্রির মধ্যে যা যা দরকার, একটু ব্যাক টাইম ল্যাপস করে, আবার জাম্প ব্যাক করে, আবার ব্যাক স্টোরিটা দেখায়. It's told so delightfully. In fact, delightful for me would be the key word in explaining this story. This is a delightful experience for everyone. If you are in that mood je ajke chill out korbo, ekta delightful ekta experience chai, then this is something. Even though it's a murder mystery thriller, tarporo kintu it has everything that brings a smile to your face, and you love the way the ending happens. I loved every bit of it. It's an ensemble cast. I loved everyone's performance. I mean, kaukei bolte parbo na je eta bhal lage nai. Edward Norton, mane he's proved once again why people love him so much. And Daniel Craig, mane asena, in the end, someday when people might forget that he was James Bond, they will not forget that he was Benoit Blanc. He's created these two epic characters. Not for a second did I think that was James Bond on the screen, and that is such a bloody difficult task to do. Erokom ekta image break kore he's brought this character to life. So amazing, loved it. And even Batistuta, wow. না দোস্ত, এটা তুই যে ওয়ার্ডটা বলছিস, দ্যাট ইজ আই থিঙ্ক দ্য কি ওয়ার্ড, ডিলাইটফুল. এটা হচ্ছে আমরা যে ছোটবেলায় ওই সকাল 6টার সময় পুরান ঢাকায় চলে যেতাম, যে হাজি বিরিয়ানি দেখছিটা জাস্ট খুললো, ওই যে ধোয়া উঠতেছে, হাজি বিরিয়ানি একটা ওই যে পাতার প্লেটে করে দিল, ওই যে সালাদ দিয়ে খেলাম, এটার যে ডিলাইট. অথবা আছে না যে শীতের সকালবেলা গরম গরম পরোটা, ডিম ভাজি, সাদা কাপ চা, এই ফিলিং গুলা আছে না, ইটস ডিলাইটফুল. উই লিভ ফর দিস ফিলিংস. এই মুভিটা আমার কাছে ওরকম মনে হয়েছে, যে অ্যাবসলিউটলি ফারুক যেটা বললো, ইনসেন কাস্টিং, ইনসেন অ্যাক্টিং, বিউটিফুলি মেড, শুটিং সুপারব. I loved color. আমার না যে ড্র্যাব ডাল এসব পছন্দ না. জাস্ট লুক এট দিস পোস্টার, ইটস সো কালারফুল পিপল. এর জন্য মুভিটাও কালারফুল. আই লাভ কালার. আমার খুব ভালো লাগছে দেখে বেনোয়ার ব্লঙ্ক. ইনফ্যাক্ট যেটা আরো ভালো লাগছে ফারুক, যে প্রথম নাইভস আউট মিস্ট্রিটা ছিল একদম এক ধরনের মিস্ট্রি, আমি এর থেকে বেশি বলবো না. আবার এটা কিন্তু অন্য ধরনের মিস্ট্রি, এবং কিছু মানুষের, আমার যেমন কিমু দেখছে, এটা কিমু দেখে সে ওয়াজ লাইক অত ভালো লাগে নাই. সো কয়েকজনে আমাকে বলছে যে হ্যাঁ, ইটস নট এজ গুড এজ দ্য ফার্স্ট ওয়ান. So I think they are missing the template of the first movie, which is more of a traditional murder mystery. So I love the fact that ekhane pore jinishta ultai dise, and I love je Benoit Blanc last je disgusted hoye jay na, you're so stupid. I just loved it. Er beshi bolbo na. So amar kache eta khubই ভালো লাগছে. It is a very cinematic ending, এবং যারা মার্ডার মিস্ট্রি পড়েছেন, স্পেশালি শার্লক হোমস বলি, স্পেশালি আগাথা ক্রিস্টি বলি, ওগুলা কিন্তু সবসময় খুব নিটলি শেষ হয় না, এবং ওগুলো কিন্তু মাঝে মধ্যে খুবই সিনেম্যাটিক এন্ডিং হতো আর কি. সো আমার কাছে মনে হচ্ছে, যেহেতু সে রায়ান জনসন ভেরি মাচ ওমাজ টু অল দোজ গ্রেট পুরোনো দিনের ডিটেকটিভ স্টোরিজ, সো আমার কাছে এন্ডিংটা মনে হচ্ছে একদম ঠিক আছে, ইটস ফাইন, আই লাইকড ইট. এবং ওই দিস ব্ল্যাক অ্যাক্ট্রেস, নামটা ভুলে গেছি, আই জাস্ট লাভ হার. Whatever her name is. She looks so gorgeous. She looks so gorgeous. She's fantastic. Everybody's fantastic. So যারা দেখেননি গ্লাস অনিয়ন, নাইভস আউট মিস্ট্রি, প্লিজ ওয়াচ ইট. নেটফ্লিক্সে আছে, এবং যদি দেখে থাকেন, জাম্প ডাউন দেয়ার, লেট আস নো যে ডিড ইউ থিংক ইজ বেটার, ওয়ার্স দ্যান দ্য ফার্স্ট ওয়ান. আমার কাছে বেটার লাগছে. বেটার ইন দ্য সেন্স দ্যাট আমি সবসময় যেটা বলি, যে সিকুয়েল শুড বি বেটার দ্যান দ্য ফার্স্ট ওয়ান. বেটার বলতে আই ডোন্ট মিন যে প্রথমটা বাজে আর সেকেন্ডটা বেটার. প্রথমটা একটা ভালো ছিল, তারপর একটা ট্র্যাজেক্টরিটা আপওয়ার্ডস হতে হবে. ওদিক থেকে বলছি যে এটা আমার কাছে বেটার লেগেছে. সো উই লাভড ইট. লেট আস নো হোয়াট ইউ থট অ্যাবাউট ইট. লেটস এগেইন মুভ ব্যাক টু দ্য মিস্ট্রি বক্স. এরপরে আমরা আরো কয়েকটা করে উইল ডাইভ ইনটু দ্য কমেন্টস এন্ড দেন উইল কাম ব্যাক. দিস ইজ এটা নিয়ে আই এম শিওর বেশি দ্বিমত পোষণ হবে না ফারুক. দ্য বয়েজ সিজন 3 নাকি দেখলাম জানি এবার আমরা, whatever it was. Soldier Boy versus Homelander. Boys, I remember you loved it. ছোট করে বলে দে. আমার এভরি টাইম when I finish watching The Boys, I'm একটু dissatisfied থাকি. মানে সিজন 1 দেখে I was like, হ্যাঁ, it could have been better. সিজন 2 আমার মনে হচ্ছে খুব ভালো লাগছিল. সিজন 3 দেখে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, it could have been better. বাট মজার ব্যাপার হচ্ছে when I go back and revisit season 1, তখন I'm like, wow, এত কিছু ছিল সিজন 1 এ, আমার তো মনেই নেই. So I have a feeling season 3 আমার কাছে একটু disappointing লাগছিল, but I have a feeling
if I ever go back and revisit it, আমার কাছে মনে হবে অনেক ভালো হয়েছে। But The Boys, for what it is, it's a complete কি বলবো, distortion of the superhero myth concept, deconstruction of the superhero myth concept. So ওদিক থেকে I think they're doing very good work. I love the season. Is it one of the best things I watched this year? Absolutely not. Did I enjoy it? I did. Farooq? No, I'll just let it go with Shakib যেটা বললো ওইটাই he kept on after me অনেকবার করে যে এটা দেখ এটা দেখ এটা দেখ, and then there is one specific বেশ haunting একটা সিকোয়েন্স আছে 15 সেকেন্ডের or something যেটা দেখে আমার পুরো মেজাজ খারাপ হয়ে গেছে। I was like না এটা আমার দেখার কোনো ইচ্ছা নেই, and then Shakib এতবার বলছে that I kept on that I went back and I saw it, and I'll agree with everything he said. There's a reason why boys will feature in a lot of people তাদের top 10 লিস্টের মধ্যে, and there will be equally strong reasons of why other people will say yes, great entertaining watch, but definitely not going to be on our top 10 list of either television or movie or combined content series এর মধ্যে. So I'm going to take a pass on this one because I'm প্রথম থেকে I was on middle ground on this, and I'm not going to ruin anyone's year on this. So go ahead and give it a watch and let us know in the comments if you agree with me or with Shakib. Chal, let's move on. But definitely একটা লাস্ট কথা বলতে চাই, বয়েজ শুড এক্সিস্ট, এই সিরিজটা শুড এক্সিস্ট, এবং ওভারঅল আমার খুব পছন্দের একটা সিরিজ। সো লেটস মুভ অন টু আমাদের নেক্সট সারপ্রাইজ বক্সে কি আছে। This is something I think we'll all love talking about. Farooq, did you end up watching it? Okay, Kaiser, I saw it. Kaiser. I think Kaiser is Afran Nisho's statement of arrival. He আমরা জানি যে even before this Afran Nisho was like the one man army. Bangladeshi television content series মধ্যে he's largely been dominating. আর ওই থাকে না যে the king has his moment, so this was his moment. Kaiser যেটা as a series, as a character, as a story, as content is right up there with the best of TV experiences for me এই গত বছরে। বাংলাদেশ যে কতদূর আগায় গেছে, আফরান নিশো অ্যাজ এ ক্যারেক্টার যে কতদূর ট্যালেন্টেড, আর বাংলাদেশে যে কত রকম ট্যালেন্ট আছে যে এইরকম একটা সিরিজ বানাইছে আমাদেরকে দিছে। This is truly one of those 2022 তে একটা সিরিজ বানাইছে that was made for 2022 audiences এর জন্য। ক্যারেক্টারটা is a avid gaming addict, একটা মার্ডার মিস্ট্রি আছে স্টোরিটার মধ্যে, there is boldness, there is contemporary storytelling যেটা সচরাচর বাংলাদেশের গল্পের মধ্যে আমরা ভাবি যে এটা কেন দেখাইলো, এটা তো আনকমফোর্টেবল, এই ইস্যু নিয়ে কেন দেখাচ্ছে, আহা এটা তো ম্যাস না। সো দ্য মেকার্স হ্যাভ ডিসাইডেড যে না আমরা একটা গল্প বানাবো, গল্পটা আমরা প্রপার অডিয়েন্স যারা পছন্দ করে গুড কন্টেন্ট ওদের জন্য বানাবো, and it shows. This is a beautiful, আগেরটা যেমন ডিলাইটফুল ছিল, this is beautiful, not because এটা খুব রোমান্টিক বিউটিফুল but just because character, গল্প, dialogue, situation, filming, everything just happens so nicely that it's a beautiful piece of art. যারা এখন পর্যন্ত বছর শেষ হয়ে গেছে আপনারা কাইজার দেখেননি, I would recommend that please do definitely give it a watch. It was beautiful. শাকিব নিয়ে এটা তো অলরেডি মুখের ফেনা তুলে ফেলছিল, ও বারবার এটা নিয়ে মুখে ফেনা তুলে ফেলতো যে এটা দেখ এটা দেখ এটা দেখ, and I think this was one of the best recommendations he gave me for 2022 was watching this series. So loved it. সো ফারুক যা যা বললো আমি জাস্ট অ্যাড করবো যে আমার অফিসে আমি একটা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করি, বিটুপি, দুইটা বাংলাদেশি কন্টেন্ট নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। একটা হচ্ছে হাওয়া, যেটা নিয়ে পরে আসবে আই এম শিওর, আর একটা হচ্ছে কাইজার। কাইজার নিয়ে আমার অফিসে পাগলের মতো সবাই কথা বলছে, এবং কাইজার হচ্ছে ফারুক যেসব কারণে বললো ওইসব কারণ প্লাস এই যে একটা মার্ভেল যেটা খুব সুন্দর করে করে, যেটা ডিসি জ্যাক স্টাইডার করেছে আর কেউ করতে পারেনি সাকসেসফুলি, যে আমি একটা ট্রেডিশনাল 4 কোয়াড্রেন্ট মুভি বলা হয় যে সব ধরনের মানুষকে আমি টাচ করবো, অথবা আর একটু ইজি কিছু মানে আছে না যে পপুলার ফিকশন যদি আমি বানাই, সো এটা হচ্ছে পপুলার একটা ক্রাইম থ্রিলার, ওইরকম একটা জনরা বানাবো। যেমন মার্ভেল মুভি হচ্ছে সব সুপার হিরো জনরা বা অ্যাকশন অ্যাডভেঞ্চার সাইফাই জনরা, কিন্তু মার্ভেল মুভিতে কয় জেনারের একটা কথা বলছিল ইউটিউবার যে ইউ গোইং ফর দ্য স্পেকটেকল, ইউ স্টে ইন ফর দ্য হার্ট। কেন ওই হার্টটা করতে গেছে? হার্টটা সে ক্যারেক্টার থেকে। কেভিন ফাইগি ডে ওয়ানে বুঝে গেছিল যে আমার স্টোরিজ, মাই মুভিজ উইল বি অ্যাজ গুড অ্যাজ মাই ক্যারেক্টার্স, which is why কথা কোন মুভিগুলো মার্ভেলের সেরকম আমরা পছন্দ করি না। একটা হচ্ছে মিস মার্ভেল, যেখানে ব্রি লারসনের ক্যারেক্টারাইজেশন ভালো করে হয় নাই। একটা হচ্ছে দ্য ইটারনালস, যেখানে অনেকগুলো ক্যারেক্টার ছিল বাট কোনো ক্যারেক্টার আমরা ভালো মতো কানেক্ট করতে পারিনি। কিন্তু আমরা কানেক্ট করছি কার সাথে? যখন চ্যাডউইক বোজম্যান মারা গেছে পুরো পৃথিবী কাঁদছে, যখন আয়রন ম্যান সিনেমায় মারা গেছে যে আই অ্যাম আয়রন ম্যান বলে মারা যায় তখন পুরো পৃথিবী কাঁদছে, যখন আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোমে যখন দেখছি অল দ্য পিটার পার্কার্স আর ব্যাক আমরা সবাই খুশি হয়ে কাঁদছি।
কেন? বিকজ আমরা এই চরিত্রগুলো উইথ অল দেয়ার প্রবলেমস অ্যান্ড মিস্টেকস নিয়ে আমরা ইনভেস্টেড। দে আর নট জাস্ট ওয়ান নোট ক্যারেক্টার্স, দে আর ইভলভড মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার্স। এবং এই প্রথম আমি বাংলাদেশে একটা পপুলার ফিকশন জনরাতে মাল্টি ডিমেনশনাল একটা হিরো ক্যারেক্টার দেখলাম, প্রোটাগনিস্ট দেখলাম, যেখানে আমরা টিভিতে দেখছেন, এই পোস্টারে দেখছেন আফরান নিশো হচ্ছে একজন ডিভোর্সড হাজব্যান্ড, বাজে ডিভোর্স হয়েছে, তার একটা ছোট মেয়ে আছে যে তার বউয়ের সাথে থাকে। বউ আবার কি করছে, বিয়ে করছে তারই এক ফ্রেন্ডকে, তারই এককালের খুব ভালো বন্ধুকে বিয়ে Best করছে, friend. বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করছে। এবং এই বউ এবং ওর ফ্রেন্ড সবাই আবার ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। এবং এই ছেলেটা কি, এই নিশোর ক্যারেক্টার হচ্ছে একটা পুলিশ অফিসার যার কাজে মন নাই, কারণ আছে না পার্সোনাল লাইফ ইজ ফাকড আপ। এবং সে কি, হি ইজ অ্যান অ্যাডিক্টেড গেমার। এই যে এই পুরো একটা ঘটনা, সো যে কারণে যেটা হলো যে গ্লাস অনিয়ন, যেটা নিয়ে একটু আগে কথা বলছিলাম, একটা পয়েন্টে আই জাস্ট কেপ্ট ওয়াচিং বিকজ আই লাইক দ্য ক্যারেক্টার্স, আই ডিডন্ট কেয়ার অ্যাবাউট দ্য স্টোরি। সেম উইথ কাইজার, আই কেপ্ট ওয়াচিং বিকজ আমি দেখতে চেয়েছি যে আফরান নিশোর পরে কি করবে, ও এরপরে কোন ডায়লগটা দিবে, সেই সিচুয়েশনে কিভাবে রিয়াক্ট করবে। সো এটা একটা, আই থিঙ্ক এটা একটা ওয়াটারশেড সিরিজ বাংলাদেশে, মডার্ন বাংলাদেশ স্টোরি টেলিং যদি বলি, এটা একটা ওয়াটারশেড মুভমেন্ট। কাইজারে যারা বানিয়েছেন, যিনি লিখেছেন, দেবদিন এপিক কাজ করেছেন, অ্যামেজিং কাজ করেছেন, ইনসেন ভালো লেভেলের কাজ করেছেন। এবং কাইজার ইজ, যেটা ফারুক বলছিল যে আমার এনি টপ 10 লিস্ট, আই উড সে এনি টপ 5 লিস্ট আই উড মেক, ডেফিনেটলি কাইজার উড বি দেয়ার। সো হ্যাটস অফ টু এভরিবডি যারা কাইজারের সাথে জড়িত ছিলেন। So guys in the comment section, let us know কাইজার কি আমাদের মতো এতই ভালো লাগছে, নাকি you guys are thinking না অত ভালো হয়নি। Let us know in the comment section. Let's move on. What is next? All right. Next is something that is very dear to my heart. Farooq, Miss Marvel. Okay, so I mean, quickly, I'll give it to Shakib because I know that he loved it for millions of more reasons than I did. Marvel television this year was largely set of misfires for me. I really couldn't get into anything. আমরা বারবার বলছিলাম যে মার্ভেল টিভির মধ্যে there was a problem starting from for me starting from একদম be it a Loki right down to Moon Knight, যে লাস্টের দিকে it seemed like they always lose the plot. আর আমার ভয় লাগছিল যে মিস মার্ভেলের মধ্যে was it going to be the same thing, but it kind of seemed that way to me. But ওই যে মাঝখানের দিকে the way they showed these characters, যেভাবে কামালা খান ক্যারেক্টারটা দিল, আর কামালা খান লাস্টে যখন ওর নামের রিজনিংটা ও বের করলো যে why, what is her name going to be, these were little stories যেগুলি just warmed the heart. মানে for the first time the Marvel universe opened their doorway to আমাদের মতন brown Asian superhero stories, our characters, and the cultural tropes just struck so deeply with us যে you had to, if you are in any sense from Bangladesh, India, Pakistan, Sri Lanka, এইসব জায়গা থেকে, there's no way that you'd watch this series and not feel like celebrating. So this is for me a celebration of my culture, which is why I loved it. But if you get down to storytelling and then actual problem children, I'm sure there will be those, আমিও আবার দেখলে অনেক কিছু মনে আসবে. But what I remember right now at the end of the year is this was a celebration of my culture in a great many ways, and I love that celebration. And therefore, hats off to Marvel for finally 2022 in the midst of a lot of shit that they gave out. This was one of those things that people loved. At least I loved. So adding on to যেটা ফারুক বললো, আমার কাছে this is the first Marvel series যেটা from top to bottom I thought was a good show. It started strong, it finished strong. এর আগে পর্যন্ত আমি বলবো WandaVision হচ্ছে যেটা ক্লোজেস্ট, যেটা WandaVision আমি এখনো বলবো যে ওদের বেস্ট কাজ, বাট দ্যাট ইজ মোর বিকজ অফ ওরা খুবই অ্যাডভেঞ্চারাস একটা এক্সিকিউশনে গিয়েছিল, যে এই টাইপের স্টোরি টেলিং আমরা আসলে দেখি না। কিন্তু আই ফেল্ট WandaVision started very strong, did not finish very strong. But Miss Marvel আমার কাছে মনে হচ্ছে যে it started strong and it finished strong all the way through. ফারুক যে ঘটনাগুলো বললো, যে এই যে ডিটেইলস অফ দ্য কালচার, এটা কিন্তু পুরোপুরি মানে শো রানার ছিল একজন মুসলমান মহিলা, two of the main directors, the Bilal somebody and somebody else, Muslim bros, যারা Bad Boys 3 বানিয়েছে, তারা এটার সাথে হেভিলি ইনভলভ ছিল। সো দে রিয়েলি ডাগ ডিপ অ্যান্ড গট ইনটু আমাদের মুসলিম কালচার। এবং এখানে ছোট ছোট আছে না, মসজিদে প্রথমবার যখন ওরা যায়, ওখানেই একটা জুতা চুরির ঘটনা আছে। আমি এটা দেখে আমি কি, আরে বেটা, মসজিদে জুতা চুরি হয়েছে, এটা ওরা ঢুকাইছে এখানে। তারপরে কামালা খান হচ্ছে একজন পাকিস্তানি ইমিগ্রেন্ট, ওর ফ্যামিলি পাকিস্তান থেকে আমেরিকায় সেটেল করছে, ওর বাসায় একটা সাদা চামড়ার ফ্রেন্ড আসছে, ওকে মা জিজ্ঞেস করে, এই তুমি খেয়ে যাবে না? ও বলে না আন্টি আমার এখন যেতে হবে। তারপরে আন্টি ভেতরে যায়, বাইর হয়ে 7টা কোটা নিয়ে আসে, বলে এই না ওগুলো নিয়ে যাও। আর ছেলেটা বলে হ্যাঁ এতগুলা, বলে হ্যাঁ তুমি আসছো না খেয়ে যাবে নাকি, নিয়ে যাও যাও। এই যে এই মানে এরকম হাজার হাজার কোটি কোটি আমাদের কালচার, মানে
পাকিস্তানি মুসলমান কালচার বলি, বাঙালি মুসলমান কালচার বলি, দেয়ার আ লট অফ সিমিলারিটিস। এমনি আমরা মনে করি যে এগুলো হচ্ছে আসলে এই গভর্নমেন্ট লেভেলের লোকজন, পলিটিক্যাল লোকজন এই ডিফারেন্সগুলো ক্রিয়েট করে। মানুষ তো আসলে মোরালের সব জায়গায় সেম। তো এই সিমিলারিটিগুলো দেখতে অসম্ভব ভালো লাগছে, এবং স্টোরি টেলিং ওয়াইজ আই থট দ্য কাস্টিং ওয়াজ ইনসেইনলি ব্রিলিয়ান্ট। এই কামালা খানের চরিত্রে যে অভিনয় করছে, এই মুহূর্তে একটু আগেও নামটা মনে ছিল, এখন আমি ভুলে গেছি নামটা। এই মেয়েটা ইজ এ স্টার, শি ইজ গোনা বি দ্য স্টার অফ দ্য মার্ভেলস মুভি যেটা বের হবে এই বছর। She's gonna be the star, outstanding star হবে ওটার মধ্যে। She's got tons of personality. She's amazing. So casting was brilliant. I thought they captured the feel of the comic book perfectly. এবং ফারুক, আরেকটা রিজন ওয়াই আমি সারা জীবন মিস মার্ভেলকে একদম টপ লেভেলে ধরে রাখবো, যে এক্সম্যান যখন কমিক বের হয়েছিল, it was a it was a response to all the anti-gay hate, anti-black people hate, anybody who was different in American culture, ওদেরকে হেট করা হতো, হেট ক্রাইম করা হতো। ওইখান থেকে ওটার রেসপন্সেই ওরা অ্যালিগরিক্যালি, মেটাফরিক্যালি এক্সম্যান ক্রিয়েট করেছে, দ্য আউটসাইডার্স, they're mutants and people hate them. So similarly, guess what? The X-Men mutant gene has been introduced into the Marvel Cinematic Universe through a Muslim Pakistani immigrant teenager who is hated and feared in America now, in the world. The narrative কি? narrative হচ্ছে মুসলমানরা খারাপ, ইসলাম খারাপ, এবং একটা মুসলমান পাকিস্তানি ইমিগ্রেন্ট ফ্যামিলির টিনেজার মেয়েকে দিয়ে ওরা মিউটেশন, এক্সম্যানের থিম মিউজিক দিয়ে ইন্ট্রোডিউস করছে টু দ্য ব্লাডি MCU. This is Marvel, this is Kevin Feige, this is comics that is so real and so representative. So I'll just jump in. অন্যভাবে হিট করে এগুলো, আমাকে অন্যভাবে হিট করে। না, I'll just jump in for the viewers who maybe আমাদের Miss Marvel ওই এপিসোডটা রিভিউ, maybe you haven't seen it. If you haven't, please go back into আমাদের previous episodes and watch that. এইটা লিটারালি শাকিব দেখার পর ও আমার আগে দেখছে, তারপর হি মেসেজ মি সেইং যে এখানে একটা জিনিস আছে, আমি দেখে 5 বার রিওয়াইন্ড করে ওই মোমেন্টটা শুনছি, আমি তোকে মোমেন্টটা বলবো না, সি ইফ ইউ ক্যান ক্যাপচার ইট। সো আই ওয়াজ লাইক যে আচ্ছা আমি দেখবো, পরে এপিসোডটা দেখবো। তা ও বারবার এত ইউজ, আই ওয়াজ লাইক ওকে ফাইন, দেখি এপিসোডটা দেখি। And when I heard it, literally মানে আসছে না, গায়ে পশম খারাপ হয়ে গেছে, চোখে পানি চলে আসছে, চিৎকার দিছি। আর আনিকা was like what happened? I'm like wait, you have to rewind করে আবার ইয়ে করছে। And she's like okay, what happened? I'm like you're not hearing it. And then I messaged you, and that was like a super celebration moment. This is one of the strongest memories I have, not just of movie watching moments, but of 2022. Exactly the moment যখন এই da মিউজিকটা যখন বাজছে, that whole moment, and ওই যে গায়ে শীষ দিয়া, oh my god, এটা কি, what's happening. So yes, you're right, this is probably one of the biggest moments of why this series is going to be celebrated by us and by thousands of people who have watched it. But this is Kevin Feige responding to the way Islam is being represented in America, এবং ট্রু টু দ্য যেটা বলছি নিয়ত অফ দ্য এক্সপ্যান, যে দে অলওয়েজ এক্সপ্যান অলওয়েজ রিপ্রেজেন্ট করছে ওই মানুষদেরকে যাদেরকে আউটসাইডার্স ধরা হয়, যাদেরকে নিপীড়িত করা হয়, যাদেরকে কালচারালি বাজে একটা প্রলাপ দিয়ে ঢেকে দেওয়া হয়, যেটা হচ্ছে এখন আমেরিকাতে মুসলমানরা, ওদেরকে এইসব করা হচ্ছে। সো জাস্ট লাইক ইন দ্য 70s, ইন দ্য 2022s, মার্ভেল এসে আবার ওই সেম নিয়ত থেকে যে না, ইউ ক্যানট সে সব মুসলমান খারাপ, ইসলাম খারাপ, জাস্ট বিকজ কয়েকজন এটা নিয়ে বাজে কাজ করতেছে। এবং তুই চিন্তা কর, মিউটেন্টস তো এক্সপ্যান এখন আসে নাই, এক্সপ্যান